এই যে মহারানী নবাবজাদি, বলি এতক্ষণ ধরে রান্নাঘরের মেঝেতে বসে বসে কি এমন রাজকার্য উদ্ধার করছিস? সকাল গড়িয়ে দুপুর হতে চললো, আর তোর এখনো সামান্য এক বাটি ছোট মাছ কাটা শেষ হলো না? আমি কি সারাদিন তোর এই নবাবী চাল সহ্য করার জন্য তোকে এই বাড়িতে বউ করে এনেছি? পাড়ার অন্য বউয়েরা ভোরবেলা উঠে গোয়াল ঘর পরিষ্কার করে, ধান ভানে, কুয়ো থেকে জল টেনে আনে, আর তুই একটা সামান্য ছোট মাছ নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছিস? হ্যাঁ না মা, আমাকে একটু ক্ষমা করবেন। আসলে এই ছোট মাছগুলো বটিতে খুব পিছলে যাচ্ছে, তাই ধরতে খুব সমস্যা হচ্ছে। আমি ইচ্ছে করে দেরি করছি না, আপনি আমাকে আর কিছুক্ষণ সময় দিন। দেরি হচ্ছে মানে? তুই কি এই জীবনে প্রথম মাছ দেখছিস নাকি? তোর ওই ভিখিরি বাপ কি তোকে কোনো কাজ শেখায়নি? সারাদিন শুধু বসে বসে গিলতে শিখিয়েছে। আমি আসলে ছোট মাছ কাটতে একদমই পারি না মা। আমার বাবা আমাকে দিয়ে কখনোই এই ছোট মাছ কাটায়নি। বাবা বলতো ছোট মাছ কাটতে গেলে নাকি হাতে কাঁটা ফুটে যাবে, হাত কেটে যাবে। বাবা আমাকে খুব যত্নে বড় করেছে মা। তাই নাকি? ওরে আমার রাজকন্যা রে, বাবা নাকি হাতে কাঁটা ফুটতে দিত না? বলি তোর বাবা কি গ্রামের জমিদার ছিল নাকি, যে তোকে এমন তুলোয় মুড়ে বড় করেছে? হ্যাঁ না মা, আমি সবসময় বড় মাছ কাটতাম। আমি বড় মাছ কাটতেই বেশি পছন্দ করতাম, তাই বাবা আমার কথা ভেবে সবসময় বড় বড় মাছই কিনে আনতো। তোর বাবার তো দেখছি খাওয়ার মুরদ নেই, অথচ মেয়ের শখ একেবারে রানীর মতো। আপনি আমার বাবাকে নিয়ে এইভাবে কথা বলবেন না মা। আমার বাবা গরিব হতে পারে, কিন্তু আমাকে সে অনেক আদর আর ভালোবাসা দিয়ে বড় করেছে। বাবার নামে আমি কোনো খারাপ কথা শুনতে পারবো না। চপ, একদম চপ। আমার মুখের ওপর আবার তর্ক করছিস? এটা তোর বাপের বাড়ি না, এটা আমার বাড়ি। এখানে থাকতে হলে আমার নিয়মেই চলতে হবে। তুই তাড়াতাড়ি এই মাছগুলো কেটে রান্না শুরু কর, নইলে আজ তোর কপালে অনেক দুঃখ আছে, বলে দিলাম। হ্যাঁ আরে কি হয়েছে? কি এমন মুখ গোমড়া করে আমার সামনে দাঁড়িয়ে আছো কেন? তোমার সমস্যাটা কি আমাকে একটু খুলে বলবে? রোজ রোজ ঘরে ফিরে তোমার এই কান্নাকাটি আর বিরক্তি দেখতে আমার একদম ভালো লাগে না। না, আমি আসলে আমার কোনো বিরক্তি নেই আপনার উপর। তাহলে এরকম করে আছো কেন? সারাদিন পর স্বামী ঘরে ফিরেছে, একটু হাসি মুখে কথা বলতে পারো না? কিসের বউ তুমি? আপনি আমাকে একটু বোঝার চেষ্টা করুন। মা আমাকে আজ সারাটা দিন ধরে অনেক কটু কথা বলেছে, আমার বাবার নামে যা তা বলে অপমান করেছে। মায়ের এসব কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে আছে। কি বললে তুমি? তোমার এত বড় সাহস যে তুমি আমার মায়ের নামে আমার কাছে নালিশ করছো? না, আমি নালিশ করছি না, আমি শুধু আপনাকে সত্যি কথাটা বোঝানোর চেষ্টা করছিলাম। একদম চুপ, আর একটা কথাও তুমি বলবে না। কান খুলে শুনে রাখো, আর কোনো দিন যদি আমার মায়ের নামে একটা কথাও তোমার মুখে শুনি, তবে তোমার চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দেব। পারো তো শুধু এইটুকুই, আমাকে এই ঘর থেকে বের করে দিতে। আচ্ছা, এত বড় কথা? দাঁড়াও, তোমার এই তেজ আমি কিভাবে ভাঙতে হয় তা খুব ভালো করেই জানি। তুমি আমাকে এখনো চেনো না। আয় বাবা রমেশ, বস এখানে। আমি তোর এই বউটাকে এই বাড়িতে এক মুহূর্তের জন্যও সহ্য করতে পারছি না। সারাক্ষণ সে আমার মুখে মুখে তর্ক করে। আমি একটা কথা বললে ও আমাকে 10টা কথা শুনিয়ে দেয়। এই কথাগুলো আমাকে এখন বলে কি হবে মা? এই বিয়ে তো তুমিই দেখে শুনে করিয়েছো। তুমিই তো বলেছিলে মেয়ে দেখতে খুব সুন্দর, কাজে কর্মে খুব বটু। এখন আমাকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই। আমি তো তোমার কথা শুনেই ওকে বিয়ে করে ঘরে এনেছিলাম। আমি কি আর সাধে এই মেয়েকে তোর জন্য পছন্দ করেছিলাম? ওর বাপ ওই ভিখিরি আমাকে কথা দিয়েছিল যে বিয়ের সময় নগদ 1 লাখ টাকা আর গহনা যৌতুক হিসাবে দেবে, কিন্তু বিয়ের দিন কি করলো? শুধু মেয়েটাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিল, একটা টাকাও দিল না। আমি তো শুধু ওই যৌতুকের টাকার জন্যই বিয়েটা করতে রাজি হয়েছিলাম মা। ওই টাকা নিয়ে আমার কত স্বপ্ন ছিল, এখন তো দেখছি আমার সব স্বপ্নই জলে ভেসে গেল ওই গরিব ঘরের মেয়েটাকে বিয়ে করে। সেটাই তো বলছি বাবা, ওই ছোট লোকের মেয়েটাকে মিথ্যা কথা বলে আমাদের ঘাড়ে চাপিয়ে দিল ওর বাপ। ওর বাপের কোনো মুরদ নেই টাকা দেওয়ার, আর এই মেয়েটাও একটা আস্ত অলক্ষী। যেদিন থেকে এই বাড়িতে পা রেখেছে সেদিন থেকে আমাদের সংসারে শুধু অশান্তি আর অভাব। আজকে ওকে বিয়ে না করে যদি তোমার কথা না শুনতাম, তাহলে আমি আরো অনেক ভালো আর বড় ঘরের মেয়ে বিয়ে করতে পারতাম, সাথে বেশ বেশ টাকা যৌতুকও পেতাম। আমি বোকামি করে ওই ভিখিরির মেয়েকে ঘরে আনলাম। এখনো সময় পার হয়ে যায়নি রে রমেশ।
তুই ওকে এমন মার দিবি আর এমন অত্যাচার করবি যে ও নিজেই যেন এই বাড়ি ছেড়ে ওর বাপের বাড়িতে গিয়ে ওঠে। যৌতুকের টাকার চাপ দিবি। মা, ও মা মাধবী, কোথায় তুই? আমার মা জননী কেমন আছে? বাবা, আমার বাবা এসেছে। মারে, তুই কেমন আছিস? তোকে দিতে এসেছি মা। অনেক দিন তোকে দেখি না। আমার বুকটা ফেটে যাচ্ছিল, তাই আজকে আর থাকতে না পেরে চলে এলাম। বাবা, আমাকে তুমি এখান থেকে এখনই নিয়ে চলো। আমি আর এক মুহূর্ত এই নরকে থাকতে চাই না। এরা আমাকে প্রতিদিন মারে। বাবা, আমিও তোমার সাথে যেতে চাই। আমাকে তুমি নিয়ে চলো। ও মা, বলি কে এসেছে? আমাদের বড় লোক বেআই মশাই এসেছেন দেখছি। তা বেআই মশাই, আপনার তো আসার কথা ছিল নগদ 1,00,000 টাকা আর সোনার গহনা নিয়ে। তা যৌতুকের সেই টাকাটা কই? দেখুন বেয়ার মশাই, আমি খুব গরিব মানুষ। আমি তো আপনাদের কাছে একটু সময় চেয়েছিলাম। আমি একটু সমস্যায় আছি। আমার জমির ফসলটা এবার একদম ভালো হয়নি। মহাজনের ঋণ শোধ করতেই আমার সব টাকা চলে গেছে। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আমি টাকাটা ঠিক জোগাড় করে দেব। আমাকে আর কিছুদিন সময় দিন। সময়? আপনাকে আর কত সময় দেব আমরা? আপনার মেয়ে তো এই সংসারের কোনো কাজ করে না। আপনার মেয়েকে আপনি আজই আপনার সাথে নিয়ে যান। যতদিন না আপনি ওই যৌতুকের পুরো 1,00,000 টাকা আর স্বর্ণের গয়না আমাদের দরজায় এনে রাখছেন, ততদিন আপনার এই অপয়া মেয়ে এই বাড়ির ত্রিসীমানায় ঢুকতে পারবে না। এটা আমার শেষ কথা। নিয়ে যান আপনার মেয়েকে। ঠিক আছে, ঠিক আছে। যে বাড়িতে আমার মেয়ের কোনো সম্মান নেই, সে বাড়িতে আমি আমার মেয়েকে আর এক মুহূর্ত রাখবো না। চল চল মা মাধবী, চল। বলি, এটা কি হলো? তুমি তো গিয়েছিলে মেয়ের শ্বশুর বাড়িতে তত্ত্ব নিয়ে, আর এখন দেখছি মেয়েকে একেবারে নিয়ে এসেছো। তুমি একটু আস্তে কথা বলো মালতী। পাড়া প্রতিবেশীরা শুনলে কি ভাববে? ওরা আমার মেয়েটাকে খুব কষ্ট দিচ্ছিল। প্রতিদিন টাকার জন্য ওকে মারধর করত। আমি একজন বাবা হয়ে নিজের চোখের সামনে মেয়ের এই অত্যাচার কিভাবে সহ্য করি বলো তো? তাই ওকে আমি নিয়ে এসেছি। পাড়া প্রতিবেশী কি ভাববে সেটা তো তোমার আগে ভাবা উচিত ছিল। তুমি কি জানো না সমাজের নিয়ম? বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি হলো তাদের আসল বাড়ি। সেখানে শাশুড়ি একটু বকবে, স্বামী একটু মারবে, এটাই তো মেয়েদের কপাল। মানিয়ে নিয়েই তো সংসার করতে হয়। তুমি এত নিষ্ঠুর কিভাবে হতে পারো মালতী? ও তো আমার নিজের রক্ত। আমি কি আমার মেয়েকে ওই কসাইগুলোর হাতে বিপদে ফেলতে পারি? আমি যত দিন বেঁচে আছি আমার মেয়ে আমার কাছেই থাকবে। আমি ভিক্ষে করে হলেও ওকে খাওয়াবো। তোমরা আমার জন্য ঝগড়া করো না মা। তুমি একদম ভেবো না যে আমি তোমাদের সংসারে বোঝা হয়ে থাকবো। দরকার হলে অন্যের বাড়িতে কাজ করে নিজের খাবার জোগাড় করব, কিন্তু আমি আর ওই বাড়িতে কোনোদিন ফিরে যাব না মা। তুই এমন করে বলছিস কেন মা? তুই আমার বাড়িতে সারা জীবন থাকবি। তোকে কিছু করতে হবে না। তুই কোনো চিন্তা করিস না। সৃষ্টিকর্তা অবশ্যই একটা পথ খুলে দেবেন। চল মা, ঘরে চল। তোমরা বাপ মেয়ে যা ইচ্ছা তাই করো, আমি আর কি বলবো? আমি মাধবীর ভালোর জন্যই বলছিলাম। তোমরা তো আমার কথা কানে দিচ্ছ না। কত কষ্ট করে মেয়েটাকে বিয়ে দিলে, এখন আবার মেয়েটার সংসার নষ্ট করলে। মাধবী যদি তোমার নিজের মেয়ে হতো তাহলে তুমি কখনো এ কথা বলতে পারতে না। সব শেষে তুমি তো মাধবীর সৎ মা, তাই সেই পরিচয়টাই দিয়ে দিলে। মাধবী মা, ওর কথা বাদ দে, ঘরে চল। এই ঘরে তো দেখছি আজ রাতে খাওয়ার মতো কিছুই নেই। চালের ড্রাম ফাঁকা, সবজির ঝুড়িতেও কিছু নেই। লোকটা তো মেয়েটাকে নিয়ে এলো, কিন্তু এখন আমি এই তিনটে পেট কি দিয়ে ভরাবো? মা, তুমি চিন্তা করো না। তুমি একটু সরে বসো। আজ তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না। আজ রাতের রান্নাটা আমিই করব। ওরে আমার দয়াময়ী রে, তুই তো আমাদের বাড়িতে এখন অতিথি হয়ে এসেছিস। তোকে দিয়ে কি আর আমি এখন উনুনের পাড়ে কাজ করাবো? লোকে জানলে বলবে সৎ মা বলে মেয়েটাকে দিয়ে কাজ করাচ্ছে।
না মা, লোকে কিছুই বলবে না। তুমি তো আমার মায়ের মতোই। আমি আজ খুব সুন্দর আর মজাদার একটা রান্না করব। তুমি শুধু দেখো, ঘরে তো বেগুন আছে, আমি ওগুলো দিয়ে এমন একটা জিনিস বানাবো যে তোমাদের আঙুল চাটতে হবে। এই নাও মা, আমার টক ঝাল বেগুন পোড়া একদম তৈরি। স্বাদটা দারুণ টক টক আর ঝাল ঝাল হবে। তুমি শুধু একবার খেয়ে দেখো। বাহ, কি সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে রে। গন্ধে তো আমারই জিভে জল চলে আসছে। মা, মা মারা যাবার পরে ছোটবেলা থেকে এটাই আমি বানাতাম। বাবা যখন আগে বাজার থেকে বেগুন আনতো, আমি ঠিক এইভাবেই বানাতাম। তখন বাবা আর আমি বসে বসে ভরপেট ভাত খেতে পারতাম এটা দিয়ে। তাড়াতাড়ি বাবাকে নিয়ে খেতে বসো। মা মাধবী, অনেক দিন পর আজকে তোর হাতের এই টক ঝাল বেগুন পোড়া খেলাম, একেবারে অমৃত। আমার তো মনে হচ্ছে আমি একাই এক হাঁড়ি ভাত খেয়ে ফেলতে পারবো। হ্যাঁ গো, সত্যি বলতে কি, মেয়ের হাতে কিন্তু জাদু আছে। রান্নাটা খুব ভালো হয়েছে। এমন রান্না তো বড় বড় হোটেলেও পাওয়া যায় না। তুই খুব ভালো রান্না করিস মা। তোর মা বেঁচে থাকতে সব সময় তোর প্রশংসা করত। বাবা, আমার মাথায় একটা খুব ভালো বুদ্ধি এসেছে। তোমরা যদি আমার সাথে একমত হও, তবে আমরা আমাদের এই অভাব দূর করতে পারি। কি বুদ্ধি মা? তোর কথা আমি অবশ্যই শুনবো। আমরা তো বাজারের কাছেই থাকি। আমি ভাবছি আমরা যদি বাজারের মোড়ে একটা ছোট্ট ভাতের হোটেল দিই কেমন হয়। সেখানে ভাতের সাথে এই স্পেশাল বেগুনের টক ঝাল পোড়া বিক্রি করব। বাজারে তো অনেক ভ্যান চালক আর সাধারণ মানুষ আসে, তারা কম পয়সায় এমন মুখরোচক খাবার পেলে নিশ্চয়ই খাবে। আমাদের খুব একটা খরচও হবে না। বুদ্ধিটা তো তুই খুব ভালোই দিয়েছিস মা, কিন্তু একটা দোকান ঘর নেওয়া, হাঁড়ি পাতিল কেনা, চাল কেনবার জন্য তো অনেক টাকার দরকার। আমাদের কাছে তো কোনো কানাকড়িও নেই। সেই টাকা আমরা কোথায় পাবো? কেউ তো এখন আমাদের কোনো ঋণও দেবে না। সেটাই তো সব থেকে বড় সমস্যা। টাকাটা কিভাবে জোগাড় করা যায় সেটাই তো বুঝতে পারছি না। আরে চিন্তা করছিস কেন? একটা উপায় আমার মাথায় এসেছে। আমাদের গ্রামের মোড়ল মশাই তো খুব ভালো মানুষ আর ভোজন রসিকও। তুই কাল আবার এই বেগুন পোড়া বানাবি। আমি নিজে গিয়ে মোড়ল মশাইকে এই রান্নাটা দিয়ে আসবো। উনি যদি এই রান্না খেয়ে খুশি হন, তবে উনি নিশ্চয়ই আমাদের ব্যবসার জন্য কিছু টাকা ধার দিতে রাজি হবেন। কথাটা তো তুমি একদম ভালোই বলেছো গো মা। ঠিক আছে, তাই হবে। আমি কাল রান্না করে দিব। দেখলি বাবা রমেশ, আমি বলেছিলাম না, ওই ভিখারির মেয়েটাকে তাড়াতে পারলেই তোর কপাল খুলে যাবে। দেখ, চেয়ারম্যানের মেয়ে নন্দিনীর সাথে তোর বিয়ে দিয়েছি, সাথে নগদ 5 লাখ টাকা আর এই এত সোনার গয়না। এবার তুই সারা জীবন পায়ের ওপর পা তুলে খেতে পারবি বাবা। কথাটা তুমি একদম ভালোই বলেছ। আমাকে সারা জীবন আর কোনো কাজ করতে হবে না। এখনো 1 কাপ চা পেলাম না কেন? এসব কি বলছো? আমি তোমার শাশুড়ি, আমি কেন চা বানাতে যাব? আর তুমি তো আমার জন্য আরো চা বানিয়ে নিয়ে আসবে। এখন রান্নাঘরে গিয়ে চা বানাও। আমি কি তোমার এই ভাঙা বাড়িতে কাজ করার জন্য এসেছি নাকি? আমার বাবা তোমাদের 5 লাখ টাকা নগদ দিয়েছে। আমি এখানে রাজ রানীর মতো থাকবো আর তোমরা আমার হুকুম পালন করবে। যাও, তাড়াতাড়ি গিয়ে আমার জন্য আদা দিয়ে চা বানিয়ে আনো। এই নন্দিনী, তুমি আমার মায়ের সাথে কিভাবে কথা বলছো? তুমি বড় লোকের মেয়ে হতে পারো, কিন্তু এটা আমার বাড়ি। বেশি কথা বললে কিন্তু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেব। আমাকে ভয় দেখিও না রমেশ। আমি তোমার ওই আগের বউ মাধবীর মতো বোকা নই যে তুমি মারলে আমি চুপ করে থাকবো। আমার গায়ে যদি তুমি একটা টোকাও দাও না, তবে আমি আমার বাবা আর তার লোকজন নিয়ে এসে তোমাদের এই বাড়ি ঘর সব ভেঙে গুড়িয়ে দেব। তাই নিজের ভালো চাইলে একদম চুপ করে থাকো আর আমার কথা মতো চলো। বাহ, কি দারুণ রান্না হয়েছে! সামান্য বেগুন পোড়া এত স্বাদের হতে পারে কখনো কল্পনাও করিনি। হরিপদ, মাধবী, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের টাকার ব্যবস্থা করে দিচ্ছি। তোমরা আজই বাজারে হোটেল বসাও, কিন্তু আমার একটা শর্ত আছে। এই শর্ত মোড়ল মশাই? তুমি মাঝে মধ্যে আমাকেই বেগুনে টক ঝাল পোড়া তরকারি রান্না করে খাওয়াবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে রান্না করে খাওয়াবো। তা তুমি হঠাৎ শ্বশুর বাড়ি থেকে চলে এলে কেন মা? আর বলবেন না বাবু, আমার মেয়েটাকে ওরা অনেক অত্যাচার করেছে।
ওর শাশুড়ি এবং স্বামী মিলে আমার মেয়েটাকে যৌতুকের জন্য অনেক অত্যাচার করেছে। এরপর আমার মেয়েকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আর ছেলেকে আবার নতুন করে বিয়ে দিয়েছে। এটা তো খুব বড় অন্যায় তোমার। আমার গ্রামের মেয়েকে এভাবে যৌতুকের জন্য অত্যাচার করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, এটা আমি কখনো সহ্য করব না। আবার একটা বউ থাকবার সত্ত্বেও আর একটা বিয়ে করা, হ্যাঁ? ওদেরকে দেখাচ্ছি মজা। মাধবী মা, তোমার সাথে যা হয়েছে খুবই অন্যায় হয়েছে, ওদেরকে আমি কিছুতেই ছাড়বো না। আপনি অনেক দয়ালু বাবু, আপনি ওই শয়তানদের উচিত শিক্ষা দিন। আমি এটাই চাই। আমার মেয়েকে ওরা অনেক কষ্ট দিয়েছে যৌতুকের জন্য। আসুন আসুন, খেয়ে যান। আমার স্পেশাল রান্না বেগুনের টক ঝাল পোড়া, মুখে দিলেই অমৃত মনে হবে। সারা জীবনেও কোথাও এমন খাবার খাননি। একটু খেয়ে যান। মাত্র 20 টাকায় 1 প্লেট ভাত, সাথে বেগুনের টক ঝাল পোড়া পাবেন। হ্যাঁ, আমাকে 1 প্লেট দিন দিদি, একটু খেয়ে দেখি তো। হ্যাঁ, গন্ধতেই তো জিভে জল চলে আসলো। হ্যাঁ হ্যাঁ, বসুন দাদা, আমি এক্ষুনি আপনার জন্য গরম গরম খাবার দিচ্ছি। ভাই, আমি তো জীবনে অনেক হোটেলে খেয়েছি, কিন্তু এই বেগুনের টক ঝাল পোড়বার মতো স্বাদ আমি কোথাও পাইনি। এটা একেবারে অসাধারণ, মুখে দিলে যেন অমৃতের মতো মনে হয়। আমি তো রোজ এখানেই খাবো। একদম ঠিক বলেছেন কানাই ভাই। ও মাধবী বোন, আমাকে তাড়াতাড়ি এই বেগুন পোড়া দিয়ে আরো 1 প্লেট গরম ভাত দাও তো, পেটের খিদে যেন আরো বেড়ে গেল। এই তো ভাই, এক্ষুনি দিচ্ছি। আপনারা পেট ভরে খান, আরো লাগলে আমাকে বলবেন, কোনো সংকোচ করবেন না। আজকে আমার বুকটা গর্বে ভরে গেছে। সমাজ বলেছিল মেয়েদের নাকি নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, মেয়েরা নাকি শুধু পরের বাড়ি গিয়ে অত্যাচার সহ্য করবার জন্যই জন্মায়। কিন্তু আমার মেয়ে প্রমাণ করে দিয়েছে যে সততা, সাহস আর নিজের হাতের সামান্য গুণ থাকলে কোনো নারী কারোর কাছে বোঝা নয়। আমার মেয়েই হলো এ গ্রামের সত্যিকারের এক বুদ্ধিমতী বউ, যে নিজের ভাগ্য নিজের হাতে গড়ে নিয়েছে। হয়েছে বাবা, আবার প্রশংসা করতে হবে না আমার। তুমি খুশি হয়েছো, এটাই আমার জন্য অনেক। এখন দেখবে আমি তোমার সব ধার দেনা শোধ করে দেব, আর এই হোটেলটাকে আমি অনেক বড় করব। এখন থেকে আমাদের আর কোনো কষ্টই থাকবে না বাবা। রমেশ আর সাবিত্রী, তোমরা দুজনেই বাড়ি থেকে বের হও। মোড়ল মশাই, পুলিশ, কি হয়েছে স্যার? আমাদের কেন ডাকছেন? এ বাড়িতে প্রথম বউ মাধবীর উপর আপনারা চরম শারীরিক এবং মানসিক অত্যাচার করেছেন। যৌতুকের জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আমি সব তদন্ত করে তবেই এখানে এসেছি। না স্যার, বিশ্বাস করুন, ওসব মিথ্যে কথা বলেছে। মাধবীর চরিত্র খুব খারাপ ছিল, তাই আমি তাকে তাড়িয়ে দিয়েছি। এখানে যৌতুকের কোনো ব্যাপারই ছিল না। আমরা খুব ভালো মানুষ স্যার। স্যার, এই লোকটা ডাহা মিথ্যে কথা বলছে। এরা আমার মেয়ের কাছে 1 লক্ষ টাকা আর গহনা চেয়েছিল। আমি দিতে পারিনি বলে ওকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরা টাকার লোভে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। স্যার, এরা দুজনেই মিথ্যাবাদী আর লোভী। মাধবীর বাবা একদম সত্যি কথা বলছে। এরা আগের বউকে তাড়িয়ে দিয়ে টাকার লোভে আমাকে বিয়ে করেছে। এখন আমার বাবার টাকাও এরা আত্মসাৎ করতে চায়। আপনি এদের দুজনকে এক্ষুনি ধরে নিয়ে যান। এদের শাস্তি হওয়া খুব দরকার। সব প্রমাণ আর সাক্ষী আমাদের সামনেই আছে। যৌতুক নেওয়া, দাবি করা এবং এক নিরীহ মেয়েকে নির্যাতনের অপরাধে রমেশ এবং তার মা সাবিত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে। অ্যারেস্ট দেম। ওরে বাবা রে, এ আমার কি হলো রে? ওই অহংকারী মেয়েটাই আমাদের শেষ করে দিল। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি আর কোনোদিন টাকার লোভ করবো না। আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। আমাকে জেলে নিয়ে যাবেন না স্যার, আমি সব টাকা ফেরত দিয়ে দেব। আমি আর কোনোদিন এমন করব না। আমাকে ছেড়ে দিন। আমি আমার প্রথম স্ত্রীকে মেনে নিচ্ছি, আমাকে ছেড়ে দিন। আমাকে মেনে নেবে? আমি তোমাকে আর কখনো মেনে নেব না। এখন জেলে গিয়ে পচে মরো। আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমার বাবাকে অনেক অপমান করে কথা বলেছো। এর সব শাস্তি তুমি পাবে। এখন আমি আর অসহায় নারী নই, এখন আমি স্বাবলম্বী। আমাকে ক্ষমা করে দে রে মা, আমরা আর কখনো তোদের সাথে এরকম করব না। এবারের মতো আমাকে ছেড়ে দে। সব কিছু করেছি আমার এই বলদ ছেলেটার জন্য। এখানে আমার কোনো দোষ নেই। সব দোষ এখন আমার ঘাড়ে দিয়ে দেবে মা। আমি কি করলাম? তুমি তো আমার কানে সব সময় মাধবীর বিষয়ে কথা বলতে। তুমি তো মাধবী যৌতুকের জন্য চাপ দিতে বলেছিলে, মন থেকে টাকা আদায় করতে বলেছিলে। তাই তো আমি এসব করেছি। এখন সব দোষ আমার হয়ে গেল। তুই বেশি কথা বলবি না, আমার থেকে বেশি শিখে গিয়েছিস নাকি?
আপনাদের ঝগড়া শেষ হলে আমাদের সাথে চলুন। আমরা আপনাদের জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। আপনারা যাই করুন না কেন, জেল থেকে আর বের হতে পারবেন না। এই ধরো ওদের দুজনকে, না যেতে চাইলে টেনে টেনে নিয়ে চলো।